হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের শুরু করছি ক্লাস 9-এর দ্বিতীয় চ্যাপ্টার বল ও গতি, অফকোর্স ফিজিক্যাল সায়েন্সের। বল গতি জানতে গেলে আমাদের আগে জানতে হবে কোনো বস্তু কি অবস্থায় আছে। এখানে কোনো বস্তুর অবস্থা বলতে বোঝানো হচ্ছে অন্য কোনো কিছু অবস্থা নয়। অবস্থা অনেক টাইপের হয়, কঠিন তরল গ্যাসীয় অবস্থা, এই অবস্থা নয়। স্থির অবস্থা না গতিশীল অবস্থা। নিশ্চয়ই স্থির এবং গতিশীল কি, এই দুটো জিনিস সম্বন্ধে তোমাদের সেভাবে বলার কিছু প্রয়োজন নাই। স্থির কোনো বস্তু যদি সময়ের সাপেক্ষে একটা নির্দিষ্ট জায়গায় সবসময় একই জায়গায় থাকে তখন তাকে বলা হচ্ছে স্থির অবস্থা। আর যখন কোনো বস্তু সময়ের সাপেক্ষে তার জায়গা পরিবর্তন করে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় তখন তাকে বলা হচ্ছে গতিশীল অবস্থা। স্থির অবস্থার সাপেক্ষে আসছে স্থিতি। স্থিতি কাকে বলব? প্রত্যেকটি বস্তুর ক্ষেত্রে আমরা যখনই স্থির অবস্থা বলি বা গতিশীল অবস্থা বলি তখনই কিন্তু কোনো একটি বস্তুর বা কোনো কিছুর সাপেক্ষে এই কথাটা চলে আসছে। তাহলে কোনো বস্তু স্থির আছে, অর্থাৎ আমরা যদি দুটো বস্তু কাছাকাছি নিই, এদের মধ্যে ডিস্ট্যান্স সবসময় যদি একই থাকে তাহলে একটা সাপেক্ষে আর একটা স্থির অবস্থায় আছে। এখন দুটো বস্তুকেই আমরা যদি কোনো চলন্ত ট্রেনে যদি তুলে দিই এবং আমরা বাইরের থেকে দেখি তাহলে আমাদের কি মনে হবে? যে এই বস্তুটির কথা যদি বিচার করি আমাদের মনে হবে এই বস্তুটা আমাদের সাপেক্ষে গতিশীল, কিন্তু সেই আরেকটি বস্তুর সাপেক্ষে কিন্তু স্থিরই থাকছে। তাহলে এই সাপেক্ষে কথাটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। কোনো বস্তুর স্থিতি, কোনো বস্তুর স্থিতি বা কোনো বস্তু স্থির অবস্থায় আছে এটা বলতে গেলে আমাদের কি বলবো, কি বলতে হবে? আমাদের কোনো বস্তু তার পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে। তাহলে পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে কোনো বস্তু যদি সময়ের সাপেক্ষে সময়ের সঙ্গে কোনো অবস্থানের পরিবর্তন না করে পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে যদি কোনো বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন না হয় তখন তাকে বলা হচ্ছে স্থির বস্তু। যে কোনো স্থির বস্তুর অবস্থাকে বলা হচ্ছে স্থিতি অবস্থা বা স্থিতি। আবার গতি অনুরূপভাবে এটা স্থির বস্তুর ক্ষেত্রে হয়েছে। গতিশীল বস্তুর ক্ষেত্রে যদি ধরি, গতিশীল বস্তুর অবস্থাকে বলা হচ্ছে গতি। কিভাবে বলবো? ওই একইভাবে সংজ্ঞায়িত করব। কোনো বস্তু যদি কথা বিচার করি আমরা, তাহলে পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে বলা হচ্ছে গতিশীল বস্তু। গতিশীল বস্তুর অবস্থাকে বলা হচ্ছে গতি। তাহলে এখানে আমরা এই যে সাপেক্ষে কথাটা আসছে, এখানে কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার চলে আসছে। কেন আপেক্ষিক ব্যাপার আসছে আমি এখনই তোমাদের বোঝালাম। যদি একটা বস্তুর সাপেক্ষে নিয়ে সে স্থির থাকছে, আবার অন্য কোনো বস্তুর সাপেক্ষে নিয়ে নিলে এটা গতিশীল হয়ে যাচ্ছে। ওই জন্য প্রত্যেকটা বস্তুর তার অবস্থা হচ্ছে স্থিতি হোক বা গতি হোক, এগুলো হচ্ছে আপেক্ষিক ব্যাপার। এ বস্তু নিলাম, বি বস্তু নিলাম, এগুলো দুটো স্থির আছে, তাহলে বি এর সাপেক্ষে এ সবসময় স্থির, অর্থাৎ এর অবস্থা হচ্ছে স্থিতি অবস্থায় আছে। আবার সি চলনশীল গতিশীল, তাহলে সি এর সাপেক্ষে এ কিন্তু স্থির অবস্থায় নেই, কারণ এদের মধ্যে অবস্থানের পরিবর্তন ঘটছে, দূরত্ব বাড়ছে কমছে। তাহলে সি এর সাপেক্ষে এ কিন্তু গতিশীল। ওই জন্য
প্রত্যেকটি হচ্ছে আপেক্ষিক। আমরা কোনো বস্তুই গতিকেই আমরা চরম গতি বা পরম গতি বলতে পারি না। পরম গতি বা চরম গতি বলতে কি বোঝানো হচ্ছে? যদি কোনো বস্তুর গতি পৃথিবীর বা বিশ্বের যে কোনো বস্তুর সাপেক্ষেই গতিশীল হয়, তাহলে তার অবস্থাকে বলবো পরম বা চরম গতি। অনুরূপভাবে পরম স্থিতি যদি যে কোনো বস্তুর সাপেক্ষে, পারিপার্শ্বিক যে কোনো কিছু সাপেক্ষে যদি আমরা নির্ণয় করি, তার অবস্থা যদি স্থির হয়, তখন তাকে বলবো আমরা পরম স্থিতি। সে যদি স্থির বস্তু এবং তার অবস্থা যদি স্থিতি হয়, তাহলে পরম স্থিতি বলবো। যেমন আমরা এমনি ধরে নিই কি, ঘর বাড়ি গাছপালা এগুলো স্থির অবস্থায় থাকবে, চেঞ্জ হবে না যে কোনো বস্তুর সাপেক্ষে যদি আমরা নিই। কিন্তু এগুলো প্রত্যেকটা পৃথিবীর ওপরে অবস্থিত, আর পৃথিবী নিজেই তো গতিশীল, সূর্যের চারদিকে ঘুরছে। তাহলে পৃথিবীটাই যদি গতিশীল হয়, পৃথিবীর ওপরে অবস্থিত যে কোনো বস্তুই গতিশীল, তাহলে আমরা বলতে পারি না পরম স্থিতি বলে কিছু আছে। যদি পরম স্থিতি বলে কিছু না থাকে, তাহলে পরম গতি বলেও কিছু নেই। এগুলো আরও ডিটেলসে তোমরা ক্লাস 11-এ জানবে। দেখো, গতির প্রকারভেদ। গতি কয় প্রকারের হয়? এক, চলন গতি। এখানে আমি আগেও বলেছি, আবারও বলছি, বারবার একই কথা বলবো, প্রত্যেকটি অর্থ জানতে গেলে বা প্রত্যেকটি সংজ্ঞায়িত করতে গেলে তোমাকে আগে নামটাকে ভালো করে দেখতে হবে, তাহলে গুলিয়ে ফেলবে না তোমরা। নামের সাপেক্ষে বোঝার চেষ্টা করবে। দেখো, চলন গতি, চলন চলা বোঝাচ্ছে। একটা নির্দিষ্ট সরল রেখায় যদি চলে, মানে কোনো গতিশীল বস্তু যদি আমরা কথা বিচার করি, এই গতিশীল বস্তুর যদি অনেকগুলো কণার সমষ্টি হয়, তাহলে প্রত্যেকটি কণা যদি একইভাবে গতিশীল হয়, আমরা এটা সরল রেখা নিতে পারি, আবার বক্ররেখাও নিতে পারি। এটা যদি আমি এইটা ধরছি, এটা যদি এইভাবে চলনশীল হয়, সে এইরকম এরকমও যেতে পারে, আবার সরল রেখাও যেতে পারে। মানে কোনো বস্তুর প্রত্যেকটি কণা এইখানে আছে, আবার এইখানে এলো, মানে এইখান থেকে এই কণাটির যা দূরত্ব হবে, এইখান থেকে পরিবর্তনশীল যে কণাটি, এখানে যে দূরত্ব হবে এখানে একই দূরত্ব যদি হয়, তখন তাকে বলবো চলন গতি। মোট কথা ঘূর্ণন হচ্ছে না, তাকে বলা হচ্ছে চলন গতি। যদি একই সরল রেখায় যায়, তখন তাকে বলা হবে সরল চলন গতি বা সরল রৈখিক গতি। আর যদি বক্ররেখায় যায়, তখন তাকে বলা হবে বক্র চলন গতি। এখন যদি উদাহরণ দিতে চাই, সরল চলন গতি কী হবে উদাহরণ? রাস্তায় মোটরসাইকেল যাচ্ছে, এরকম যায় অনেক সময়, বা এমনি যে কোনো গাড়ির সোজা রেললাইন বলো, ট্রেনের গতি, এগুলো প্রত্যেকটা হচ্ছে সরল চলন গতি। বক্র চলন গতি, আমরা যদি কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ি, তাহলে কি হচ্ছে, উপরের দিকে যাচ্ছে, গিয়ে আবার ফিরে আসছে, তাহলে এটা হচ্ছে বক্র চলন গতি। বৃত্তীয় গতি, নাম থেকেই বুঝছি, বৃত্তীয় গতি মানে বৃত্তাকার পথে যদি কোনো কণা পরিভ্রমণ করে, সেটা হচ্ছে বৃত্তীয় গতি। কোনো কণা একটা বৃত্ত বরাবর, বৃত্তের পরিধি বরাবর যদি গতিশীল হয়, তাকে বলা হচ্ছে বৃত্তীয় গতি। যেমন সূর্যের চারদিকে পৃথিবীর গতি অনেকটা বৃত্তীয় গতি হিসেবে ধরা হচ্ছে। ঘূর্ণন গতি, ঘূর্ণন, ঘুরছে, এই কথাটা কোথায় আমরা উল্লেখ করে থাকি? ধরো তোমরা লাট্টু খেলেছো অনেক সময়, লাট্টু যখন ঘুরছে তখন কি হচ্ছে,
একটা বিন্দুর চারদিকে মানে একটা অক্ষের চারদিকে ঘুরছে। তাহলে কোনো বস্তু একটা নির্দিষ্ট অক্ষের চারদিকে যদি ঘুরতে থাকে তখন তাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতিতে কিন্তু একটা জিনিস চলে আসছে, একটা নির্দিষ্ট অক্ষ। যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, কিন্তু নিজের চারদিকেও ঘুরছে একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। মিশ্র গতি, মিশ্র কথাটা থেকে আসছে, দুটো একসঙ্গে যুক্ত হবে, দুই বা ততোধিক। মিশ্র চলন প্লাস ঘূর্ণন, এই দুটো যুক্ত হয়ে গেলে তখন সেটা হচ্ছে মিশ্র গতি। মিশ্র গতিটা কি? উদাহরণ, সাইকেলের চাকা চারদিকে ঘুরছে, ঘুরতে ঘুরতে এগিয়ে যাচ্ছে, কিন্তু যে অক্ষের সাপেক্ষে ঘুরছে সেটা কিন্তু সরল রেখায় যাচ্ছে। তাহলে এর হচ্ছে চলন গতি। আর সাইকেলের চাকার পরিধি বরাবর যে কণাগুলি থাকছে সেগুলোর হচ্ছে বৃত্তীয় গতি। সাইকেলের চাকাটি যদি ধরি আমরা, তখন সেটা হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে চাকাটি ঘুরছে, পুরো চাকাটির ক্ষেত্রে যদি ধরা হয়, চাকাটি ঘুরছে এবং তার অক্ষ মানে মধ্যবিন্দু সেটার চলন গতি হচ্ছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে মিশ্র গতি। সরলরৈখিক দোল গতি, যদি কোনো বস্তুকে আমরা সুতোয় বেঁধে ঝুলিয়ে একদিকে টেনে ছেড়ে দিই, তাহলে কী হবে? এদিক ওদিক হতে থাকবে। যদি এই কোণ খুব কাছে নিয়ে গিয়ে ছেড়ে দিই, তাহলে এই কোণটি খুব কম হবে। এটা যদি 4 ডিগ্রির কম হয়, তখন এই বক্ররেখাটা তখন সরল রেখার মতো আমরা ভাবতে পারি। চলে আসছে সরল রৈখিক দোল খাচ্ছে, ওই জন্য সরল রৈখিক দোল গতি। এটা কোণটা খুব কম বলে এই বক্ররেখাকে সরল রৈখিক হিসেবে ধরে নেওয়া হচ্ছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে সরল রৈখিক দোলগতি বা সরল দোলগতি। পর্যাবৃত্ত গতি, একে যদি আমরা ভেঙে নিই তাহলে কি লিখব? পর্যায়ক্রমে আবর্তিত। পর্যাবৃত্ত, পর্যায়ক্রমে আবর্তিত। পর্যায় মানে একটা নির্দিষ্ট সময় অন্তর, তাহলে নির্দিষ্ট সময় অন্তর আবর্তিত হতে থাকবে। এটা যাচ্ছে আবার ফিরে আসছে, নির্দিষ্ট সময় অন্তর একই পথ বারবার অতিক্রম করছে, পর্যাবৃত্ত গতি। বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে, একটা নির্দিষ্ট সময় অন্তর ঘুরছে, এটাও পর্যাবৃত্ত গতি। এইগুলো হচ্ছে বিভিন্ন টাইপের গতি। এরপরে শুরু করছি গতির সমীকরণ। গতির সমীকরণ জানতে গেলে আমাদের কিছু রাশিমালা প্রথমে জানতে হবে। কী কী রাশিমালা? কোনো বস্তু গতিশীল হলে আমাদের যেগুলো প্রয়োজন সেই সব রাশিমালা আমাদের জানতে হবে। প্রথম জানছি দূরত্ব। আমরা যদি ধরে নিই এ বিন্দুতে কোনো একটি বস্তু আছে, কিছু সময় পরে বি বিন্দুতে গেল, তাহলে ওই যে নির্দিষ্ট সময় পরে এ থেকে বি পর্যন্ত গেল, এই এ থেকে বি পর্যন্তটা কতটা পথ অতিক্রম করলো সেইটাই হচ্ছে দূরত্ব। তাহলে দূরত্ব একটা নির্দিষ্ট দৈর্ঘ্য গেল, তাহলে একক কি হবে? দৈর্ঘ্যের একক যা হবে দূরত্বের একক একই হবে। কি? সিজাস পদ্ধতিতে সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে মিটার। মাত্রা কি হবে? দৈর্ঘ্যের মাত্রা এল, দূরত্বের মাত্রা এল। কিন্তু এ থেকে বি পর্যন্ত যে পথেই যাক না কেন, এটা সোজাসুজি পথে গেল, এই পথেও যেতে পারে, তাহলে কতটা পথ অতিক্রম করবে? এই পুরো পথটাই হচ্ছে তার দূরত্ব। কিন্তু যদি আমরা সরণ ধরে নিই, তাহলে ধরো এ বিন্দুতে তুমি আছো, বি বিন্দুতে তোমার বন্ধু আছে, তাহলে তোমাকে জিজ্ঞেস করা হলো তোমার বন্ধু কোন দিকে আছে, তুমি কি দেখাবে? এই দিকে আছে। তুমি কি দেখাবে? এই পথে গেছো হয়তো, কিন্তু তুমি কি দেখাবে এই পথে আছে?
তুমি দেখাবে এ থেকে বি এর দিকে আছে, এই পথে আছে। মানে তোমাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কতটা, এইভাবে যে লম্ব দূরত্বটা, এটাই হচ্ছে কিন্তু সরণ। তাহলে দূরত্ব এবং সরণের মধ্যে তফাৎটা কি? দূরত্ব হচ্ছে যে পথটা অতিক্রম করছে, টোটাল পথ হচ্ছে দূরত্ব। আর সরণটা কি? এ থেকে প্রথম বিন্দু এবং শেষ বিন্দু এদের মধ্যে লম্ব দূরত্বটাই হচ্ছে সরণ। এবং সরণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিক চলে আসছে, দূরত্বের ক্ষেত্রে শুধুমাত্র মান, সরণের ক্ষেত্রে মান যেমন আসছে, কতটা পথ, সেই রকম কোন দিকে তোমাকে বলে দেওয়া হলো। তোমার বন্ধু তোমার কাছ থেকে 5 মিটার দূরে আছে, কোন দিকে? পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, না কোন দিকে আছে, সেইটা হচ্ছে সরণ। আর দূরত্ব হচ্ছে তোমার বন্ধু তোমার কাছ থেকে কত দূরে আছে, যে কোনো দিকে হতে পারে, শুধু 5 মিটার দূরে আছে। আর এটা 5 মিটার হয় পূর্ব দিকে আছে বা যে কোনো দিকে আছে, এটা হচ্ছে সরণ। এর একক মাত্রা প্রত্যেকটাই দূরত্বের মতো একই। এরপরে আসছে দ্রুতি। দ্রুতি কি? দ্রুতি হচ্ছে দূরত্বের সাপেক্ষে এটাকে বিচার করব। কোনো বস্তু নির্দিষ্ট সময় অবকাশে যে দূরত্ব অতিক্রম করে যে পথে যেতে পারে, এ থেকে বিতে এলো, তাহলে কতটা পথ গেছে, এইভাবে এই দূরত্বটা গেছে, এইটা হচ্ছে দ্রুতি একটা নির্দিষ্ট সময় অবকাশে। তাহলে দ্রুতি এর ইংরেজি হচ্ছে স্পিড, যেটা আমরা সবসময় ব্যবহার করি। সমান কি? দূরত্ব বাই সময়। আমি সংক্ষেপে লিখলাম, তবে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট অতিবাহিত সময়, এটা হচ্ছে দ্রুতি। কিন্তু যখনই আমরা বেগ নেব, ওই একইভাবেই আসবে, নির্দিষ্ট সময়ে যে সরণ হয়েছে। তাহলে সরণ কতটা হয়েছে? এইখান থেকে এইটুকু মাত্র। তাহলে এ থেকে বি পর্যন্ত যে পথ অতিক্রম করেছে সেটা হচ্ছে দূরত্ব। দ্রুতির ক্ষেত্রে এই পথটাই বিচার করব, কিন্তু বেগের ক্ষেত্রে শুধুমাত্র সরণ বিচার করব। তাহলে বেগ সমান, বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি। এই ভেলোসিটি থেকে ভিটা নিয়ে নেওয়া হয়, বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি সমান হচ্ছে সরণ বাই সময়। এই ইংরেজি নামগুলো সবসময় মনে রাখার চেষ্টা করবে, কারণ ভবিষ্যতে তোমাদের এগুলোর সঙ্গে পরিচিত হতেই হবে। দূরত্ব ডিস্ট্যান্স, সরণ ডিসপ্লেসমেন্ট, দ্রুতি স্পিড, বেগ ভেলোসিটি। তাহলে ভি সমান হচ্ছে সরণ বাই সময়। এর একক কী হবে? দ্রুতি এবং বেগের একক অভিন্ন, দুটোই একই। দূরত্ব বাই সময়, সরণও একটা দূরত্ব, কিন্তু এর একটা নির্দিষ্ট দিক আছে, এর কোনো দিক নেই। তাহলে বেগ হচ্ছে ভেক্টর রাশি, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। একক হচ্ছে সরণ বা দূরত্বের একক হচ্ছে সেন্টিমিটার বাই সময় হচ্ছে সেকেন্ড, বা মিটার বাই সেকেন্ড। মাত্রা কী হবে? এল বাই টি, মানে এল টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে মাত্রা। এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসতে পারে তোমাদের। ধরো এইখান থেকে বলতে পারে দূরত্ব এবং সরণ এর মধ্যে বড় কে, মানে মানের দিক থেকে বড় কে? যদি এ থেকে বি লম্বভাবে যায়, লম্ব দূরত্ব অতিক্রম করে, তাহলে সরণ এবং দূরত্ব দুটোই একই হবে। আর না হলে প্রত্যেকটা সময় দূরত্বটা সরণের থেকে বেশি হবে, বেঁকে গেলেই বেশি হবে। কোশ্চেন আসতে পারে সরণ শূন্য কিন্তু কিছু দূরত্ব থাকতে পারে। যদি এ থেকে বিতে গেল, আবার ফিরে এসে এতে পৌঁছে গেল, তখন সরণ শূন্য, কিন্তু যে পথে গেল
কিছুটা দূরত্ব অতিক্রম করেছে, কিছুটা পথ গেছে, সেটাই হচ্ছে দূরত্ব। একে বলা হচ্ছে শূন্য সরণ। শূন্য সরণ যদি প্রাথমিক এবং শেষ অবস্থান যদি একই জায়গায় হয় তখন তাকে বলা হচ্ছে শূন্য সরণ। দ্রুতি এবং বেগের ক্ষেত্রে কিছু কিছু আলাদা রাশি চলে আসছে। কি কি? সমদ্রুতি। দ্রুতি সবসময় সমান যদি হয় তখন তাকে বলা হচ্ছে সমদ্রুতি। ভেঙে বললে কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময় অবকাশে, ধরো এখানে আমি সেকেন্ডের কথা বিচার করছি, প্রত্যেকটা 1 সেকেন্ড, এটা 0, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে যদি বিচার করি, প্রথম সেকেন্ডে যে দূরত্ব যায় দ্বিতীয় সেকেন্ডে যদি একই দূরত্ব যায়, মানে সময়ের ব্যবধানে সবসময় যদি একই দূরত্ব যায় তখন তাকে বলা হচ্ছে সমদ্রুতি। এটা যদি না হয়, ধরো 1 থেকে 2 যতটা পথ গেল 2 থেকে 3 তার থেকে যদি বেশি পথ যায়, অর্থাৎ প্রত্যেক সময়ে নির্দিষ্ট সময়ে যদি তার অতিক্রান্ত দূরত্ব আলাদা আলাদা হয় তখন সেটা সমান হচ্ছে না, অর্থাৎ অসম দ্রুতি। গড় দ্রুতি। গড় যেভাবে বের করা হয়েছে এখানেও সেই একইভাবে আমরা লিখব। এটা গড় দ্রুতি, অর্থাৎ দ্রুতি সমান আমরা কি জেনেছি? মোট দূরত্ব বাই সময়। এখানেও সেই একই রকম হবে। গড় দ্রুতি এমন এমনি দ্রুতি সংজ্ঞাটা প্রায় একই। মোট দূরত্ব বাই মোট সময়, এটাই হচ্ছে গড় দ্রুতি। ধরো এইখানে x1 পদ গেছে, এইটা x2 পদ গেছে, x3 গেছে, তাহলে এইখানে কী হবে? x1 প্লাস x2 প্লাস যতগুলো হবে, যতটা পদ যাবে, বাই মোট সময়। প্রথমটা t1, তারপরে t2, তারপরে t3, এরকম যদি নিয়ে থাকে এইভাবে চলতে থাকবে মোট সময়। মূল কথা তোমাদের এখান থেকে তোমাদের যেটা মনে রাখতে হবে, অনুরূপভাবে বেগের ক্ষেত্রে একই রকম হবে। সমবেগ, অসমবেগ, গড় বেগ সংজ্ঞাটাও একই রকম হবে। কিভাবে বলবো? সমবেগ, ধরো এ থেকে এইভাবে বিতে গেল, এ বিন্দুতে যে বেগ, ধরো একটা নির্দিষ্ট গতিবেগে যাচ্ছে, এইখানে মাঝে একটা সি বিন্দু নিলাম, এখানেও তার বেগ যদি একই হয়, প্রত্যেকটা সময় যদি তার বেগ সবসময় একই হয় তখন তাকে বলা হচ্ছে সমবেগ। কিন্তু এই যে আঁকা বাঁকা টেনেছি, এখানে বেগ কি একই হবে? হবে না। তাহলে এই রেখায় কখনো বেগ একই হবে না। হবে কখন? একটা নির্দিষ্ট সরল রেখায় যদি যায়। কারণ এখানে কেন একই হবে না? এ বিন্দুতে এটা এই যে এইভাবে হয়েছে, এর দিকটা হবে এইখানে, এর দিকটা হচ্ছে এইখানে, এর দিকটা এ স্পর্শক বরাবর। তাহলে প্রত্যেকটা জায়গায় মান যদিও একই, দিকটা পরিবর্তন হবে, অতএব বেগের মান সমান হবে না। ওই জন্য প্রত্যেকটা বিন্দুতে, তার পথের প্রত্যেকটা বিন্দুতে যদি বেগের মান এবং দিক উভয়ই অপরিবর্তিত থাকে তখন তাকে বলা হচ্ছে সমবেগ। আর যদি তা না হয়, মান বা দিক বা উভয়ই পরিবর্তনশীল হয়, তখন সেটা হচ্ছে অসমবেগ। আর গড় বেগ মোট সরণ বাই মোট সময়। গড় বেগ সমান হচ্ছে মোট এখানে সরণ বাই মোট সময়, এটা হচ্ছে গড় বেগ। এরপরে আসছি ত্বরণ। ইংরেজিতে বলছে এসিলারেশন। বেগ পরিবর্তনের হারকে বলা হচ্ছে ত্বরণ। এটা সংজ্ঞাটা বললাম। কোনো বস্তু এ থেকে বিতে যাচ্ছে, তার বেগের মান যদি সবসময় পরিবর্তিত হতে থাকে, কমতেও পারে বাড়তেও পারে, তাহলে বেগ কমলেও পরিবর্তন হচ্ছে, বাড়লেও পরিবর্তন হচ্ছে। তাহলে ত্বরণ সমান আমরা কী লিখব? ত্বরণ এসিলারেশন, ওই জন্য এ দ্বারা সূচিত করা হয়। এ সমান হচ্ছে বেগের পরিবর্তন
বাই সময়। একটা নির্দিষ্ট সময়ে বেগের মানে যে পরিবর্তন হয় তাকেই বলা হচ্ছে ত্বরণ। অবশ্যই নির্দিষ্ট দিকটা অবশ্যই থাকছে, তাই ত্বরণ একটি ভেক্টর কোয়ান্টিটি। একক কি হবে? বেগের একক বাই সময়ের একক, মানে সেমি পার সেকেন্ড, মানে সেমি পার সেকেন্ড স্কোয়ার বা মিটার পার সেকেন্ড স্কোয়ার। অনুরূপভাবে এল বাই টি মানে L⁻², এটা হচ্ছে মাত্রা আর এটা হচ্ছে একক। ত্বরণ সমান হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। এখান থেকে কোশ্চেন আসতে পারে এককে দুবার সেকেন্ড উল্লেখ করা থাকে কেন? একবার বেগের পরিবর্তন বোঝাতে অর্থাৎ বেগকে বোঝাতে, আর একবার বেগের পরিবর্তনের হার বোঝাতে সময় দুবার উল্লেখ করা থাকে। সমত্বরণ অসমত্বরণ একইভাবে, যদি গতিপথের প্রত্যেকটা বিন্দুতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার বেগের পরিবর্তন সবসময় যদি একই হয় তাহলে ত্বরণটাও একই হচ্ছে, অর্থাৎ সমত্বরণ। নির্দিষ্ট সময় অবকাশে যদি বেগের পরিবর্তনটা অসম হয় তখন হচ্ছে সেটা অসমত্বরণ। যদি উদাহরণ দিয়ে একটু বোঝাই, ধরো প্রথম সেকেন্ডে 1 সেকেন্ডে তার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পরে বেগ হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড পরে বেগ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ড পরে বেগ হচ্ছে 11 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো বেগের পরিবর্তন প্রত্যেকটা সময় 2 হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে সমত্বরণ। কিন্তু এটা যদি আলাদা আলাদা হতো তাহলে এটা হতো অসমত্বরণ। ধরো এইখানে 7 হলো, এটা 5, তারপরে 7, তারপরে হচ্ছে এইটা হয়তো 8, তারপরে হচ্ছে 11, তখন কি হচ্ছে এর পরিবর্তন 2, এটা 1, এইটা আবার 3, তাহলে বেগের পরিবর্তনটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে অসমত্বরণ। এইখানে তোমরা ক্লাস 11-এ আরেকটু এইখানে যুক্ত হবে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ। এখানে তোমাদের নেই, তবু আমি উল্লেখ করে রাখছি। তাৎক্ষণিক, ধরো এ থেকে বিতে যাচ্ছি, কোনো একটা বিন্দুর ক্ষেত্রে বোঝাবো, তখন তৎক্ষণাৎ চলে আসবে, মানে খুব ক্ষুদ্র সময়ের ব্যবধানে যে বেগ নিলে বেগ হবে, ত্বরণ নিলে ত্বরণ হবে, সেটাই হচ্ছে তাৎক্ষণিক। তার বেগ বললে তাৎক্ষণিক বেগ, খুব ক্ষুদ্র সময় অবকাশে সে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে তাকে বলা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক ত্বরণ, ক্ষুদ্র সময়ে তার বেগের পরিবর্তনকে বলা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। এইভাবে আমাদের বলতে হবে। মন্দন হচ্ছে বেগ হ্রাস। ত্বরণ, বেগের পরিবর্তনকে ত্বরণ বলা হয়, কিন্তু মন্দন যখনই চলে আসছে এর ইংরেজিটা হচ্ছে রিটার্ডেশন। এখানে সবসময় বেগ হ্রাসকেই বলা হবে। তাহলে মন্দনকে যদি এ ড্যাশ দ্বারা সূচিত করি আমরা, এ ড্যাশ সমান কী হবে? বেগ হ্রাস বাই সময়। আমি ধরে নিলাম প্রাথমিক বেগ ছিল ইউ, পরে বেগ হয়েছে ভি, টি সময় পরে বেগ হলো ভি, তাহলে বেগ হ্রাস কত? কমবে, মানে ইউ মাইনাস ভি বাই সময় টি। আবার ত্বরণ যদি আমরা লিখতাম, ত্বরণ সমান কি? বেগের আমরা কি ত্বরণ সমান এমনিতে কি বুঝেছি আমরা? বেগের পরিবর্তন বাই সময়, অর্থাৎ সবসময় ত্বরণকে আমরা কি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টি হিসেবে আমরা উল্লেখ করেছি। যদিও বেগের পরিবর্তনটা বড়টা থেকে ছোটটা হয়, কিন্তু আমরা যখনই ত্বরণকে উল্লেখ করি আমরা তখন বেগ সাধারণত বৃদ্ধি হিসেবে ধরেই উল্লেখ করি। তাহলে বেগ বললে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এইখানে মাইনাস যদি আমরা কমন নিই তাহলে মাইনাস অফ ভি মাইনাস ইউ বাই টি সমান হচ্ছে মাইনাস অফ এ। তাহলে এটাকে কি বলা হয়? ঋণাত্মক ত্বরণ।
মন্দনকে অনেক সময় ঋণাত্মক ত্বরণ হিসেবে উল্লেখ করা হয়। এগুলো তোমাদের মনে রাখতে হবে। মন্দন, ত্বরণ, ভেক্টর কোয়ান্টিটি, প্রত্যেকটির মাত্রা একক, সব কিছুই হচ্ছে একই। আজকে এত দূর থাক, সবাই ভালো করে পড়ো। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে সবগুলো সলভ করে দেবো।